আলমের মূল বেনিফিশিয়ারি কে? আওয়ামী লীগ, হাসিনা এবং তার যে পার্টনার বর্তমানে বিএনপিতে আছে এই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এবং গম অন্যান্য আরো কেউ থাকতে পারে। আমার কথা হচ্ছে, আমার দেশের টাকা পয়সা নিয়ে লুটপাট করে বাইরে পাঠায় দিবে, খেয়ে যাবে, আর আমরা কিছু বলতে পারবো না। কত মজার মানে কাহিনী না? ইসলামী ব্যাংক একটা হচ্ছে পুশিং বাংলাদেশে বিএসএফ কর্তৃক আমাদের দেশে তাদের নাগরিকদেরকে আমাদের দেশে পুশিং করছে। ইসলামিক ইতিহাস পাবলিককে আর এখন গীত গেয়ে তো লাভ নাই। ইসলামী ব্যাংক সম্পর্কে যা মানুষ জানে দেশে, শর্টকাট বলি, ইসলামী ব্যাংক একমাত্র ব্যাংক আজ থেকে 15 বছর আগেও, 15 না 10-12 বছর আগেও ইসলামী ব্যাংকের মাধ্যমে এলসি খোলা হতো প্রায় 32%। কারো অবিশ্বাস হলে কেউ চেক করে দেখতে পারে গিয়ে, ব্যাংকারের কাছ থেকে শুনেছি ওই সময়। আচ্ছা, আর দ্বিতীয়ত ইসলামী ব্যাংকে 32-33%, আর ঠিক একই পরিমাণ অর্থাৎ 32 থেকে 34% ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আসে, টোটাল রেমিটেন্সের এবং টোটাল এলসি ওপেনের। তাহলে বুঝতে পারছেন এই একটা ব্যাংক, আর বাকি যে 66 বা 65% বাকিটা আসে অন্যান্য সকল ব্যাংক মিলে, এলসিও খোলা হয় অন্যান্য সকল। তাহলে এটা একটা অর্থনীতির জায়গায় খুব গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় অবদান রেখে যাচ্ছে বিগত দশক বা 2-3 দশক ধরে এই ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের উপর জনগণের আস্থা আছে। পলিটিক্যাল লোকদের আস্থা থাকুক বা না থাকুক, তাদের আস্থার ব্যাপার না, তাদের ব্যাপার হচ্ছে খোরাকের ব্যাপার। এটা কেমনে খাবে। 17 সালে আওয়ামী লীগের সরকার যখন ছিলেন, সরকারের সহযোগিতায়, গোয়েন্দাদের সহযোগিতায় এই ইসলামী ব্যাংকের উপর দখল নিয়েছে ধীরে ধীরে এস আলম, এবং প্রচুর পরিমাণ মানি লন্ডারিং করেছে। মানে এই টাকাটা কার? আমার, আপনার, আমাদের। আমরা এখানে যারা কথা বলছি আমাদেরও টাকা, জনগণের টাকা তো অবশ্যই। এই টাকা লুটপাট করে নিয়ে গেছে। এটা ইতিহাস তো সোশ্যাল মিডিয়াতে, পত্রিকায়, বিদেশি মিডিয়াতে এটা আসছে। কিছুদিন আগেও দেখেছি সাইপ্রাসে না কোথায় সে কত কোটি টাকার সম্পদ কিনেছে এই এস আলম সাহেব। এস আলমের বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠান আছে, চিটাং বেস্ট প্রতিষ্ঠানগুলা, সে নিজেও চিটাংয়ের। তো এই যে লুটপাট করেছে, এবং একটা সময় তার বিরুদ্ধে মামলাও হয়েছিল, সেটা তদন্ত করা যাবে না বলে হাইকোর্টের রুলও দিয়েছিল, তদন্ত করা যাবে না। আপনাদের মনে আছে কিনা, আমার আলোচক 2 ভাই এটা করেছিল, সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে এসেছিল। হাইকোর্ট বলছে তদন্ত করা যাবে না। আরে ভাই, তো বুঝতেই পারছেন কতটা গৃহপালিত কোর্ট ছিল ওই সময়। তো একটা লুটেরা লুট করে নিয়ে যাবে, সেটা তদন্ত করা যাবে না, আদালত বলছে। তাহলে মাফিয়া চক্রের সিন্ডিকেশন, মানে সুপার সিন্ডিকেশন, এর হাত কত দূরে, কত মানে বিস্তৃত ছিল সর্বক্ষেত্রে, সর্বসেক্টরে, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, সব জায়গায়। সাইপ্রাসে এস আলম গ্রুপের এবং তার স্ত্রীর সম্পত্তির পরিমাণ প্রায় 1,14,000 কোটি টাকার মতো। জি, আমি স্ট্যাটিস্টিক্সে যাচ্ছি না, স্ট্যাটিস্টিক্স তো আরো আছে, স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলতে গেলে সারা রাত কভার হয়ে যাবে। এগুলো যাই, শুধু সাধারণ কথাই আমরা জনগণকে বুঝাতে চাই যে কি পরিমাণ সে করেছে, কি করেনি। আচ্ছা, এই এস আলমের মূল বেনিফিশিয়ারি কে? আওয়ামী লীগ, হাসিনা এবং তার যে পার্টনার বর্তমানে বিএনপিতে আছে এই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এবং গম অন্যান্য আরো কেউ থাকতে পারে। আমার কথা হচ্ছে, আমার দেশের টাকা পয়সা নিয়ে লুটপাট করে বাইরে পাঠায় দিবে, খেয়ে যাবে, আর আমরা কিছু বলতে পারবো না। কত মজার মানে কাহিনী না? আচ্ছা, তারপরে ঠিক আছে, 24-এর আন্দোলনের পরে সরকার আসছে, নতুন সরকার, বিএনপি সরকার। আমরা আশায় আছি, আমরা চাইও, শুধু আশায় আছি তাই না, আমরা চাই মনে প্রাণে যে সরকার ভালোভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, জনগণকে সাথে নিয়ে। জনগণও চায়। এত বছর জনগণ শোষিত হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, মজলুম ছিল তারা। 2টা দলই, বিরোধী দল, সরকারি দল, এখন যারা আছেন 2টা দলই নির্যাতিত এবং মজলুম দল। এখন
আমরা পার্লামেন্টে যেটা দেখতে পাচ্ছি যে সরকারি দল বিরোধী দল মিলেই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, চেষ্টাও আছে, কিন্তু কাজে তো সেটার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না। যেমন এস আলমকে আবার সেই ব্যাংকিং খাতে, ইসলামী ব্যাংকে তার হাতে আবার তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন? ইসলামী ব্যাংক তো শুধু একটা নামে ইসলামী ব্যাংক না, এটা পুরা দেশের অর্থনীতি ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। এটা আমাকে আপনাকে দলমত নির্বিশেষে সবাইকে এটা মানতে হবে। যদি মানুষ হন, আমরা যদি মানুষ হই, আমাদের যদি বিবেক থাকে, তাহলে এটা মানতে হবে। কত 17 বছরের চিত্র কি আমরা জানি না? আমরা সবাই জানি, কিন্তু এখানে তর্ক বিতর্কের বিষয় না। আর তর্ক বিতর্ক আমাদের করাও উচিত না। যে খারাপ খারাপ, যে ভালো ভালো, যে পাপ করবে তাকে পাপই বলবো। আচ্ছা, এখন এই যে ইসলামের কীর্তিত্ব বলে লাভ নাই, এটা মানুষ সবাই জানে, মানুষকে পড়ানোর কিছু নাই, মানুষ আজকাল সব বুঝে। তো আমার কথা হচ্ছে, অর্থনীতিটা হচ্ছে একটা চালিকা শক্তি। মানে একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তার ফাইন্যান্সিয়াল সিস্টেম ঠিক রাখতে হবে, তার ব্যাংকিং সেক্টর ঠিক রাখতে হবে। জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের, উনি দেশ চালাবেন কিভাবে? আজকে হয়তো কেউ কেউ এটাকে দলীয়ভাবে চিন্তা করছে। না, দলীয়ভাবে চিন্তা করার কিছু নাই, আর দলের সমর্থন গাওয়ারও কিছু নাই। সেটা হবে বোকামি, নিজের পায়ে নিজে আঘাত মারা হবে। আমি যদি বলি হ্যাঁ ঠিক আছে, জামাত ভালো বা বিএনপি ভালো, এই সমস্ত ভালো কালো দিয়া জনগণের কোনো কাজে আসবে না, দেশের কোনো কাজে আসবে না। আমার কথা হচ্ছে যে আমার দেশের অর্থনীতি তো আমাকে টিকাতে হবে। জনাব তারেক রহমানের সরকারকে ব্যর্থ করানোর জন্য তো ভারত এবং আওয়ামী লীগ এক পায়ে খাড়া আছে। এটা আমরা কেন বুঝি না? আমাদেরকে বুঝতে হবে, এবং বিএনপি দল হিসেবে বিএনপিকে বুঝতে হবে। আচ্ছা, এখন এই যে ব্যাংকটা নিয়ে কারসাজি আবার শুরু করেছে, তাতে হবে কি? এই যে 1/3 অফ দ্য ইকোনমি ডেল্ট বাই দিস ব্যাংক, রাইট? 1/3। তো এইটাকে খেয়ে ফেলতে পারলে তাহলে কি হবে? অর্থনীতির অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে আমার ফাইন্যান্সিয়াল সিস্টেম? এটাকে খাওয়ার পর কি বসে থাকবে? খাতক কখনো পেট ভরে না। খাতক এটা খাওয়ার পরে বাকিগুলা খাবে, তারপর আরেকটা খাবে, খাইতে খাইতে সেই আগের সিস্টেমে আবার টাকা মানি লন্ডারিং হবে, টাকা বাইরে চলে যাবে। তখন তারেক রহমান সাহেব কি করবেন? অসহায়ের মতো মাথায় হাত দিয়ে বসে থাকবেন? রাষ্ট্র চালাবেন কি দিয়ে ভাই? আপনার অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং সেক্টর, এগুলো একটু ঠিক রাখতে হবে। এগুলো ঠিক না রাখে তাহলে কি হবে? কলাপস করবে একটা সময় এসে। তার মানে কি আমি তারেক রহমানকে ফেল করাতে চাচ্ছি? তাই তো, কিন্তু আমরা এটা বুঝতেছি না। দেশকে ফেইল্ড স্টেটে পরিণত করতে চাচ্ছি, কিন্তু আমরা এটা বুঝতে চাচ্ছি না। এটা নিয়ে আমরা দলাদলি শুরু করি। এই ব্যাংক, আচ্ছা এটা জামাতের ব্যাংক, হয় জামাত কি কামড়াইছে নাকি আপনারে?